ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমি তোমাদের শেখাবো পরিমিতির সমস্ত সূত্রাবলী। ওকে, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গেও তোমরা শিখবে আজকে কি পরিমিতির সমস্ত সূত্রাবলী। ওকে, চলো প্রতিদিনের মতন আজকে আমরা একটা নীতিকথা শিখে নিই। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তাকানো মাত্র, দেখা নয়। কথাটার একটা গভীর অর্থ আছে। যখন ক্লাস আমি করাই অনেক সময় তোমরা কিন্তু তাকিয়ে থাকো, মন দিয়ে দেখো না, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র তাকানোই হয়। তোমার মনের সঙ্গে ব্রেনের কোনো কানেকশন হয় না, অর্থাৎ দেখা হয় না। তাই জন্য কোনো কিছু দেখতে হলে সব সময়ের জন্য চেষ্টা করবে কি তাকাবে এবং ব্রেন ইউজ করবে, না হলে সেই দেখাটার কোনো অর্থই থাকে না। ওকে, চলো দেখো, পরিমিতির সমস্ত সূত্রাবলীকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। নাম্বার 1 2D এবং নাম্বার 2 3D। অর্থাৎ পরিমিতির সূত্রাবলীতে দুই প্রকার, এখানে 2D তে কিছু আছে আর 3D তে কিছু আছে। 2D পুরো কথা হচ্ছে 2 ডাইমেনশন, ওকে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি যেটা। আর 3D অর্থাৎ 3 ডাইমেনশন অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ওকে, দেখো এর মধ্যে 2D এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নেব। নাম্বার 1 2D এর মধ্যে আছে ত্রিভুজ। নাম্বার 2 চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আবার কিছু ভাগ আছে। দেখো আয়তক্ষেত্র আছে, তারপর বর্গক্ষেত্র আছে, তারপর সামন্তরিক আছে, তারপর রম্বস আছে, তারপর ট্রাপিজিয়াম আছে। এছাড়া 2D এর মধ্যে আর কি আছে? বৃত্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2D এর মধ্যে কি কি আছে? ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে। চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম আছে। আর বৃত্ত আছে। এই কটা 2D এর মধ্যে আছে। ওকে, 3D এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নেব। 3D এর মধ্যে দেখো আছে আমাদের আয়তঘনক বা ঘনক, এটা ক্লাস 10 এ আছে। ওকে, এর আগে যেটা 2D দেখিয়েছে ওই 2D টা ক্লাস 9 এ আছে, 3D টা ক্লাস 10 এ আছে। তাহলে 3D এর মধ্যে প্রথমেই আছে আয়তঘন আর ঘনক, এছাড়া আছে কি চোঙ, এছাড়া আছে আমাদের শঙ্কু, এছাড়া আছে আমাদের গোলক। তাহলে আবার আমি তোমাদের রিপিট করছি কথাটা, কি নাকি 2D এর মধ্যে আছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত যেটা ক্লাস 9 এ আছে। 3D এর মধ্যে আছে আমাদের আয়তঘনক, চোঙ, শঙ্কু এবং গোলক। এই কটা আছে 3D যেটা ক্লাস 10 এ আছে। ওকে, এর মধ্যে আমাদের আজকে আমরা জানবো 2D সম্পর্কে, অর্থাৎ ক্লাস 9 এর যে পরিমিতিটা আছে সেটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। দেখো তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস 9 এর পরিমিতির অঙ্কগুলো, পরিমিতির সমস্ত সূত্রাবলী। দেখো ত্রিভুজের ক্ষেত্রে কোন কোন সূত্র আমাদের জানতে হবে সেটা আমরা প্রথম দেখে নিই। ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানতে হবে পরিসীমা, ক্ষেত্রফল এবং মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানতে হবে? পরিসীমা, ক্ষেত্রফল এবং মধ্যমা। দেখো পরিসীমা, পরিসীমা জাস্ট সিম্পল লজিক। পরিসীমা মানে কি? মনে করো এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে। এই বাহুগুলোর যোগফলকে বলা হয় পরিসীমা। ত্রিভুজ কেন, যে কোনো ক্ষেত্রে পরিসীমা, বাইরে দিয়ে যে বাহুগুলো আছে না সেই বাহুগুলো যোগ করে দিলে যা পাওয়া যাবে সেটাই হলো পরিসীমা। পরিসীমার কোনো স্পেশাল সূত্র আমি তোমাদের বলবো না, জাস্ট যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরিসীমা। উদাহরণস্বরূপ মনে করো এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 6 সেমি। তাহলে এর পরিসীমা কত হবে? 3 + 4 + 6 = 13 সেমি। এই হয়ে গেল এর পরিসীমা। ব্যাস, এইটুকু লজিক ছাড়া কিচ্ছু নেই। ওকে, তাহলে পরিসীমার স্পেশাল কোনো সূত্র আমি ত্রিভুজ, চতুর্ভুজেও বলবো না, শুধু মনে রাখবে যে যোগ করে দিলেই হয়ে যায়। চলো এরপরে দেখবো আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল। বাহ, এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো ক্ষেত্রফল কথার অর্থ কি? ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্র মানে জমি আর ফল মানে ফলাফল, অর্থাৎ একটা জমির মধ্যে যে জায়গায় সমস্ত ফলাফলটা পাওয়া যায় তাকেই বলা হয় ক্ষেত্রফল। এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এর ভিতরে মোট যতটা জায়গা আছে, মোট যতটা কোণা টোনা সব ধরে কিন্তু মোট যতটা জায়গা আছে সেটাকেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়। ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ একটা সূত্র আছে, সেটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ যদি এটা ভূমি হয় তাহলে উচ্চতা কিন্তু এই শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্বটাকে উচ্চতা বলা হবে। অর্থাৎ যেটাকে তুমি ভূমি কল্পনা করবে সেখান থেকে সেই ভূমির বিপরীত যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে সোজাসুজি লম্ব দূরত্বটাকে উচ্চতা বলা হবে। ধরো তুমি মনে করে নাও যে তুমি এটাকে ভূমি কল্পনা করছো, তাহলে উচ্চতা কিন্তু লম্ব দূরত্ব, অর্থাৎ এই জায়গায় 90 ডিগ্রি কোণ হতে হবে। ধরে নাও তুমি কোনো সময়ের জন্য এরকম একটা ত্রিভুজ এঁকেছো, এরকম, তাহলে এটাকে তুমি ভূমি ধরেছো, তাহলে সেই ক্ষেত্রে এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এটার মান তুমি ধরো বলে দেওয়া থাকবে প্রশ্নে, আর সেক্ষেত্রে উচ্চতা কিন্তু এই যে এইটা হবে।
কেন? এই যে 90 ডিগ্রি কোণ করতে হলে সেই ক্ষেত্রে উচ্চতাটা বাইরে অবস্থিত হবে, অর্থাৎ ভূমি যেটা আমি ধরবো তার বিপরীত যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে সোজাসুজি দূরত্বটাকে বলা হবে উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মাপার সাধারণ যে সূত্রটা আছে সেটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এখানে কোন কথাটা আমাদের মনে রাখতে হবে? ভূমি যেখানে আছি তার বিপরীত শীর্ষবিন্দু থেকে সোজাসুজি দূরত্বটা কিন্তু আমরা গ্রহণ করবো, এই কথাটা যেন আমাদের মনে থাকে। ওকে, চলো এবার আমরা এই ত্রিভুজের মধ্যে তো আবার অনেক ভাগ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তাদের ক্ষেত্রফলের সূত্র আবার আলাদা হয়, সেগুলো এক এক করে আমরা শিখে নেব। সর্বপ্রথম দেখো আমাদের এই যে পাশে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ যে সূত্রটা আমরা শিখছি সেই সূত্রের প্রয়োগও আমরা সঙ্গে সঙ্গে শিখবো। সূত্র শেখার সঙ্গে সঙ্গে তার প্রয়োগও কিন্তু আমরা শিখবো। বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এই জায়গায় অ্যান্সার কি লিখবো? যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তোমরা লিখবে কি ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এখানে কত রয়েছে 12, ইন্টু উচ্চতা, উচ্চতা কত রয়েছে এখানে 10 সেমি, যেটা ভূমি নেব তার বিপরীত শীর্ষবিন্দু থেকে সোজাসুজি দূরত্বটা, এটা সোজা বলে দিয়েছে তাই ওটা 10ই হবে। তাহলে 2 দিয়ে এটা কাটলে হয় 6 ইজ ইকুয়াল টু 6 দশে 60। একটা কথা মনে রাখবে, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, এই জায়গায় যেহেতু সেমি বলেছে তাই আমি বর্গ সেমি লিখলাম, এবং যে লাইনে ক্ষেত্রফল লিখেছো সেই লাইনেই কিন্তু বর্গ সেমি লিখবে, এই কথাটা যেন মনে থাকে তোমাদের। তাহলে এই অঙ্কটার উত্তর হবে এটা, একদম সহজ কথা, কঠিন কোনো কিছু কিন্তু এখানে নেই, একদম সহজ। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মাপার জন্য একটা খুব সুন্দর সূত্র আছে, সেই সূত্রটা কি আমরা একটু দেখে নেব। যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস মানে কি অর্ধ পরিসীমা আর এ বি সি কি জিনিস? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তার রুট ওভার, যেখানে এস মানে অর্ধ পরিসীমা। এটা আমি তোমাদের একটু প্রয়োগ করে দেখাবো একটু পরে, তার আগে একটা ডেটা তোমরা শিখে নাও যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই যে সূত্র, এই সূত্রটা কিন্তু মিশনের গণিতজ্ঞ হেরেন দিয়েছিলেন, তাই এটি হেরেনের সূত্র নামেও পরিচিত, আবার এই সূত্রটি ব্রহ্মগুপ্তের সূত্র নামেও কিন্তু পরিচিত। এই যে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, এটা কিন্তু মিশরের গণিতজ্ঞ হেরেন দিয়েছিল, যার জন্য এটা হেরেনের সূত্র নামেও পরিচিত, আবার ব্রহ্মগুপ্ত এটা নিয়ে রিসার্চ করেছিল, যার জন্য এটা ব্রহ্মগুপ্তের সূত্র নামেও কিন্তু পরিচিত। এই যে এটা হলো মিশরের গণিতজ্ঞ হেরেন, আর এটা হলো ব্রহ্মগুপ্ত, এই দুইজন মিলেই কিন্তু এই সূত্রটা কিছুটা মডিফাই করেছিল, তাই জন্য দুজনের সূত্র নামেই কিন্তু এটা পরিচিত। ওকে, চলো এবার সামনের দিকে এগোই তাহলে। বলেছে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13 সেমি, 20 সেমি এবং 21 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে, সুবিধার জন্য একটা ত্রিভুজ প্রথম এঁকে নেবে। ওকে, এঁকে নিলে যার এটা 13 সেমি, এটা 20 সেমি, এটা 21 সেমি, তুমি তোমার মন মতো দেবে। তাহলে এই জায়গায় নামকরণ শীর্ষবিন্দুর নামও দেবে এ বি এবং সি, এই জায়গায় লিখবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রফল মাপার আগে প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে, অর্থাৎ এসটা তোমাকে বের করে নিতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা, সবসময় এটা মাথায় রাখবে। তাহলে আমি এটা মুছে দিয়ে আমি অর্ধ পরিসীমাটা আগে তোমাদের বের করে দেখাই। তাহলে ভাষাটা কি দেব? ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু, এস মানে কি? পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা কথার অর্থ হচ্ছে পরিসীমার অর্ধেক। তাহলে 13 প্লাস 20 প্লাস 21 বাই 2, এত কি হবে? এককটা সেমি হবে। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দুটো যোগ করলে হয় 33 আর এটা যোগ করলে কত হয়? 54, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 27 সেমি। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 27 সেমি, 2 দিয়ে ভাগ করলাম, কেন? এটা যোগ করলে হচ্ছে 54, তাকে 2 দিয়ে ভাগ করলে 27 হয়, আমি একবারে লিখে দিয়েছি এটা, অর্ধ পরিসীমা লিখলাম। এবার লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা কি দেখেছি সূত্রটা একটু মনে করার চেষ্টা করো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস মানে অর্ধ পরিসীমা অর্থাৎ 27, ইন্টু 27 মাইনাস বাহু, যে কোনো দিক দিয়ে তুমি লেখো, 27 মাইনাস 13 লিখলাম আমি, তারপর আমি 27 মাইনাস 20 লিখলাম, তারপরে আমি লিখলাম 27 মাইনাস 21 লিখলাম। ওকে, তাহলে এই হলো আমাদের এত
বর্গ সেমি ত্রিভুজের ক্ষেত্রফল। অবশ্যই সাইডে কিন্তু লিখবে বর্গ সেমি, ধরলো না, তোমরা এটা লিখে নেবে যে বর্গ সেমি হবে। এবার এখান থেকে আমরা হিসাব করব এক এক করে। এখানে রয়েছে 27, 27 থেকে 13 চলে গেলে কত থাকে, ইন্টু 14 থাকে, ইন্টু 27 থেকে 20 চলে গেলে থাকে 7, ইন্টু 27 থেকে 21 চলে গেলে থাকে 6। এবার এটা রুট করার কিন্তু অনেকে যারা বোকা আছে তারা কি করবে, সব গুণ করে তারপরে রুট করা শুরু করে দেবে। সেটা করব না, আমরা একটু চালাকি বুদ্ধি অ্যাপ্লাই করব। দেখো কিভাবে সেটা করব। 27 মানে আমরা জানি 3 গুণ 3 গুণ 3, 14 মানে কি 2 গুণ 7, আর এখানে একটা 7 রয়েছে, আর 6 মানে হলো 2 গুণ 3। তাহলে আমরা কি শিখেছিলাম, বর্গ সেমি কিন্তু সাইডে লিখবে, না হলে কিন্তু অঙ্কটা কেটে দিতে পারে স্যার। দেখো আমরা কি শিখেছিলাম, রুট হলো একটা মেশিন, যে মেশিনের মধ্য থেকে দুটি সমান জিনিসের জন্য একটা জিনিস বাইরে লিখতে হয়। দুটি 3 আছে, একটি 3 বাইরে লিখলাম, এই একটা দুটি 3 আছে, একটি 3 বাইরে লিখলাম, এই একটা 2, এই একটা 2, দুটি 2 বাইরে আছে, ভেতরে আছে, তাই জন্য একটি 2 আমরা বাইরে লিখলাম। এখানে একটা ভুল হয়েছে, দেখো 14 মানে 2 গুণ 27, আর এখানে আরো একটা 7 আছে, যে 7টা আমি লিখতে ভুলে গেছি। ওকে, 14 মানে তো 2 গুণ 7, আরো একটা 7 রয়েছে, সেই 7টা লেখা হয়েছিল না। তাহলে এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, তাই একটা 7 বাইরে লিখে দিলাম আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, নাকি 3 3 9 আর 7 2 14, এটা গুণ করলে কত হয়, 126। 126 বর্গ সেমি হবে আমাদের তাহলে ক্ষেত্রফল। 9 14 126 হয়। তাহলে এইভাবেই কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খুব কিন্তু কঠিন ব্যাপার নয়, বুঝতে পারলে কিন্তু একদম সহজ, আর সেইভাবেই আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আরেকবার সূত্রটা আমি দেখাচ্ছি, যে আমাদের সূত্রটা কি ছিল, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস এর পরিচয় কি ছিল, এস ছিল কিন্তু আমাদের অর্ধ পরিসীমা, তার অ্যাপ্লিকেশন আমি এই জায়গায় তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। আচ্ছা, এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখব। এই জায়গায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলবো এই সূত্রটা তোমরা ইউজ করবে না। তোমরা সব সময়ের জন্য ইউজ যদি করতে হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করবে, কারণ বেশি সূত্র মনে রাখাটা একটা চাপের ব্যাপার। এখন মনে আছে খুব সহজ, পরীক্ষার হলে গিয়ে দেখবে অত মনে থাকবে না, সেজন্য বেশি সূত্র মনে রাখার দরকার নেই। তোমরা এই জায়গায় জাস্ট দেখে নাও এটা, যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, এই ভূমিটার দৈর্ঘ্য, ইন্টু √of সমান বাহুর একটি দৈর্ঘ্য মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। অর্থাৎ দেখো, মনে করো এই জায়গায় আমাদের এই যে ত্রিভুজটা আছে, এর ভূমির দৈর্ঘ্য হলো 16 সেমি, আর এই যে সমান বাহুর দৈর্ঘ্য এটা হলো 10 সেমি। তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত আছে 16, ইন্টু √of সমান বাহুর দৈর্ঘ্য তো 10 রয়েছে, 10 এর স্কয়ার, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে 8 এর স্কয়ার, এটা হবে ক্ষেত্রফল। বর্গ একক যা বলবে একক সেই হিসাবে এটা লিখে দেবো আমরা। তাহলে এটা কাটলে এখানে থাকে 6, তাহলে 6 ইন্টু 10 এর স্কয়ার মানে 100, 8 এর স্কয়ার মানে 64, 100 মাইনাস 64, বিয়োগ করলে হয় 36, 36 কে রুট করলে হয় 6, তাহলে 6 6 36 হবে আলটিমেটলি অ্যান্সার, 36 বর্গ একক। ওকে, তা আমি বলবো এত সূত্র যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে কোনো ক্ষতি নেই, কিন্তু মনে না রেখে যদি তুমি পরীক্ষার হলে ভাবো যে এখন সহজ রয়েছে, পরীক্ষার হলে দেখে নেবো, তখন কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে। তবুও আমার দেখানোর উচিত, আমি সেজন্য তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, চলো সামনের দিকে এগোবো আমরা। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, যে অঙ্কটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমি আগে যে সূত্রটা তোমাদের শিখিয়েছি সেই সূত্র দিয়ে এটা করে দেখাবো, আর যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি তোমাদের নির্ণয় করা শেখালাম সেটার মাধ্যমে এটা করে দেখাবো। দুটোই তোমরা শিখে নাও। দেখো এই জায়গা বলেছে ভূমির দৈর্ঘ্য 12 সেমি আর সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি 10 সেমি করে। তাহলে এই জায়গায় আমরা লিখবো, ধরো শীর্ষবিন্দুর নামকরণ দেবে, তাহলে খুব সুবিধা হয়। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু যে ভূমিটা রয়েছে 12 ইন্টু √of সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য তার অর্ধেক তার স্কোয়ার, 12 এর অর্ধেক মানে 6, 6 এর স্কোয়ার, এত বর্গ সেমি হবে কিন্তু এককটা। ওকে, তাহলে এত বর্গ সেমি আমরা দেখে নিলাম। এবার দেখো এই 2 দিয়ে এটাকে কাটলে থাকে 6, তাহলে আমি 6 লিখলাম, 10 এর স্কোয়ার করলে হয় 100, 6 এর স্কোয়ার করলে হয় 36, এত বর্গ সেমি। আর 100 থেকে 36 চলে গেলে থাকে 64, রুটের বাইরে আসলে হয় 8, 6টা কত হয় 48, 48 বর্গ সেমি হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা যদি আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করতাম,
তাহলে কিভাবে লিখতাম, লেখাটা আগে দেখিয়েছি, আমি একবারে লিখছি যে অর্ধ পরিসীমা s ইকুয়াল টু 10 প্লাস 10 প্লাস 12 বাই 2। 10 আর 10 20 আর 12 32, তার অর্ধেক করলে হয় 16। তাহলে আমাদের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেই ক্ষেত্রে কি হতো, রুট ওভার এস মানে 16 ইন্টু এস মাইনাস এ 16 মাইনাস 10 ইন্টু এস মাইনাস বি 16 মাইনাস 12 ইন্টু এস মাইনাস সি 16 মাইনাস 10, যে কোনো একদিক থেকে বাহুগুলো বসালেই হলো। তাহলে এখানে পড়ে রয়েছে 16, আর এখানে থাকে 6, এখানে থাকে আমাদের দেখতে পাচ্ছি কত 4, আর এখানে থাকে আমাদের অনলি 6। দুটি 6 আছে, একটি 6 বাইরে চলে এলো। 16 রুট করলে হয় 4, আর 4 এর রুট করলে হয় 2। এই দুটি 6 এর জন্য একটি 6 বাইরে এলো, 16 এর জন্য 4 এলো, 4 এর জন্য 2 এলো। তাহলে দেখতে পাচ্ছি 4 ছক 24 দুগুণ হয় 48 বর্গ সেমি। এককটা কিন্তু লিখবে বর্গ সেমি। দেখো এখানেও 48 পাওয়া গেল, এখানেও 48 পাওয়া গেছে। এবার আমি তোমাদের বলছি এত সূত্র মনে রাখার দরকার নেই, যে কোনো একটা রাখো। বিষমবাহু ত্রিভুজের এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, মানে সমবাহুর ক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, সমদ্বিবাহুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বিষমবাহুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য এটা মনে রাখো, কোনো অসুবিধা নেই। ওটাও তুমি শিখে রাখো, তোমার শেখানোর জন্য তো আমি শিখিয়েছি, অসুবিধা কিসের আছে। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে আমরা শিখে নিই এক এক করে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু মনে রাখবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য খুব কাজে লাগবে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ধরো এর বাহুটার নাম এ, তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটাই কিন্তু এর ক্ষেত্রফল হবে, সাইডে বর্গ এককটা অবশ্যই দেবে। ওকে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। দেখো এই জায়গায় আমাদের রয়েছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা অঙ্ক এখানে আমি তোমাদের দিয়েছি, সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব আমরা। বলেছে পরিসীমা 48, পরিসীমা মানে কি তিনখানা বাহুর দৈর্ঘ্য 48, তাহলে এটা এ, এটা এ, এটাও যদি এ হয়, তাহলে আমরা এই জায়গায় লিখবো, ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ সেমি। তাহলে তিনখানা এ আছে, 1 2 3, পরিসীমা মানে এই তিনটের যোগফল। তাহলে 3a ইকুয়াল টু 48, তাহলে a ইকুয়াল টু কত হবে, 16 সেমি। উপরের লাইনে কিন্তু লিখবে না, বড়জোর তুমি যদি এই জায়গা না লেখো তাহলে এই জায়গা লিখতে পারো, অতএব বাহু ইকুয়াল টু 16 সেমি। এই জায়গায় এককটা না দেওয়াই সুবিধাজনক, মানে একক দিলে সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন হয় যে ইকুয়েশনে কখনো একক বসে না, ঠিক আছে। তাহলে বাহু ইকুয়াল টু 16 সেমি, এখানে লেখাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা কি শিখেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমি আগে লিখে নিই যে অতএব ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 16 স্কোয়ার, এত বর্গ সেমি। এটা আমরা লিখে নেব, তাই না। তাহলে এই জায়গায় আমি দেখছি √3/4, আর এখানে লিখলাম 16 গুণ 16, এত বর্গ সেমি। এটাতে কাটলে এখানে থেকে 4, আর 4 16 কত হয়, 4 16 হয় হচ্ছে 64, তাহলে 64 √3 বর্গ সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটি সলভ। অঙ্ক মানে কি, জাস্ট লজিক। তোমাকে সবসময় জন্য সেই লজিকটা কোন দিকে যেতে চাইছে সেটা খুঁজে বের করে সেই দিকে তুমি যদি চলে যাও, তাহলে তোমার অঙ্ক ইজিলি হয়ে যাবে। কোনো চাপের ব্যাপার এখানে নেই, খুব নর্মালি নেবে। সবসময় একটা কথা মনে রাখবে, টেক ইট ইজি। যে কোনো প্রশ্নকে সবসময় টেক ইট ইজি, সহজভাবে নাও, দেখবে সবকিছু তোমরা পারবে, কোনো কঠিন ব্যাপার হবে না। ওকে, চলো তাহলে সামনের দিকে এগোই আমরা। দেখো এই জায়গায় আরেকটি অঙ্ক দিয়েছি, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। অঙ্কটা দেখে আমাদের যে গুড্ডু আছে, গুড্ডু দেখো এখানে কি করছে, চশমাটা খুলে একবার দেখে নিচ্ছে। তাহলে তোমরাও নিশ্চয়ই অঙ্কটা পারবে। আমি অঙ্ক করার আগে তোমরা সবাই অঙ্ক করবে, তারপর কমেন্টে আমাকে জানাবে যে এর অ্যান্সারটা কত হলো। ওকে, লিখবে যে এই আমাদের প্রশ্নটির উত্তর হবে এটি, এরকম লিখে দেবে তোমরা। চলো তাহলে আমি অঙ্কটা করি, তার আগে তোমরা কিন্তু করতে শুরু করে দাও। গুড্ডুকে হাঁটিয়ে দিয়েছি। এই জায়গা রয়েছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 সেমি করে, তাহলে আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দেব, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। সূত্র কি শিখেছিলাম আমরা বলো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, এত বর্গ, এককটা বলেছে সেমি, তাই জন্য বর্গ সেমি। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জায়গায় √3/4 লিখলাম, আর 6 এর স্কোয়ারকে 6 গুণ 6 হিসাবে লিখলাম। 2 দিয়ে কাটলে পারে 2 থাকে, 2 দিয়ে কাটলে 3 থাকে, 2 দিয়ে কাটলে এখানে 3 থাকে, তাহলে 3 3 9 √3 বর্গ সেমি। ব্যাস হয়ে গেল অঙ্কটা। খুব কি টাফ ব্যাপার নাকি, একদম টাফ ব্যাপার না। বুঝতে পেরেছো তো তোমরা।
চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার সূত্রটা একবার তোমরা মনে করো যে কি সূত্র ছিল এখানে। সূত্রটা ছিল √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা কখন অ্যাপ্লাই করা যাবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা পিছনের দিকে আমরা গিয়ে দেখি যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহু একটির দৈর্ঘ্য তার স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কয়ার। ওকে, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে, তাহলে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা দেখে নিয়েছি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, তার মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে যে সরল রেখাটা পাওয়া যায় তাকে মধ্যমা বলা হয়। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে যে সরল রেখাটা পাওয়া যায় তাকেই কিন্তু মধ্যমা বলে। এই সমবাহু ত্রিভুজের মধ্যমাটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, ক্লাস 10এও কাজে লাগবে, যারা সায়েন্স নিয়ে পড়তে যাও তাদের জন্যও কিন্তু প্রচন্ড কাজে লাগবে। সেজন্য এটা একটু মন দিয়ে দেখবে তোমরা। এটা কি রয়েছে নাকি √3/2 ইন্টু বাহু, মনে রেখে দেবে। ওকে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই মধ্যমাটাই কিন্তু এর উচ্চতা, মধ্যমা মানেই কিন্তু ওর উচ্চতা। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আরেকবার পিছনের দিকে দেখো, মধ্যমা, মধ্যমা মানে কি? ওর উচ্চতা। মধ্যমা মানে উচ্চতা, তাহলে আমরা এই জায়গায় √3/2 ইন্টু বাহু দেখতে পাচ্ছি সূত্র। তাহলে এই জায়গায় আমরা কি করব? সেই ক্ষেত্রে ধরে নেব যে ধরি ত্রিভুজটির বাহু ইকুয়াল টু a সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি মধ্যমা মানে কি? √3/2 ইন্টু a, এটাই মানে মধ্যমা। আর সেই ক্ষেত্রে সেটা কত বলেছে? 5√3। তাহলে বোথ সাইড থেকে √3 কেটে গেল। তাহলে দেখো এই জায়গা পড়ে রয়েছে a/2 ইকুয়াল টু 5, তাহলে a ইকুয়াল টু 5 দুগুণ 10 হলো। তাহলে আমরা পেলাম কি? অতএব বাহু ইকুয়াল টু 10 সেমি। বাহুর মান কত পেয়ে নিয়েছি আমরা? 10 সেমি। তাহলে এবার বাহু যদি আমরা পেয়ে গিয়ে থাকি তাহলে এক এক করে সব জিনিস পাবো না? এটা 10, এটা 10, এটা 10, তাহলে পরিসীমা কত হবে? অতএব পরিসীমা ইকুয়াল টু 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু 3 10 কত হবে? 30 সেমি। এটাই হয়ে গেল আমাদের পরিসীমা। আর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল তাহলে এই জায়গায় লিখি, ক্ষেত্রফল ইকুয়াল টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার এত বর্গ সেমি। তাহলে এই জায়গায় আমরা লিখছি √3/4 ইন্টু 10 এর স্কয়ার মানে 100 বর্গ সেমি। ওকে, তাহলে এই জায়গা 4 দিয়ে 100 কে কাটলে কত হয়? 25। তাহলে আমাদের অ্যান্সার হবে 25√3 বর্গ সেমি। এই হয়ে গেছে আমাদের অঙ্ক। খুব সহজ অঙ্ক, কিন্তু কোনো টাফ ব্যাপার এখানে নেই। তাহলে কিভাবে কি প্রশ্ন আসতে পারে আমাদের, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখালাম, সূত্রগুলোও কিন্তু দেখানোর চেষ্টা করেছি, তাই না? চলো এবার আমরা সামনের দিকে এগোই তাহলে। আচ্ছা এটা একটু তোমরা মুছে দিই তাহলে। আমি মুছে দিই। দেখো যে সূত্রটা ছিল আমাদের, সেই সূত্রটা কি ছিল? √3/2 ইন্টু বাহু, এটা কিন্তু মধ্যমার সূত্র ছিল, তাই না? আচ্ছা তাহলে ত্রিভুজ সম্পর্কে যদি তোমরা এটুকু জানো তাহলেই কিন্তু হবে। ত্রিভুজের মোট যে সূত্রগুলো বলেছি খাতায় নিশ্চয়ই আমার প্রিয় স্টুডেন্টরা লিখে নিয়েছো। জীবনে শিখতে হলে তোমাকে এগোতে হবে। তুমি যদি ভাবো আমার পাশের বাড়ির যে বন্ধু আছে সে 40-এর মধ্যে 10 পেয়েছে, আমি তো 12 পেয়েছি, তাহলে আমি ওর থেকে বেশি পেয়েছি, তাহলে কিন্তু কিছুই হবে না। তুমি ভাবো অল ওভার পশ্চিমবঙ্গ, অল ওভার ইন্ডিয়াতে বা পুরো পৃথিবীর মধ্যে তুমি কত নম্বর পজিশনে আছো, পৃথিবীর মধ্যে তোমার কতটা ডেভেলপমেন্ট করছে। পাশের বাড়ির ওই বিল্টুর সঙ্গে, বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করে কোনো লাভ নেই, বুঝলে? তাই জন্য বেশি বেশি শিখতে থাকো। চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। আচ্ছা এবার আমরা শিখবো চতুর্ভুজ সম্পর্কে। তাহলে কি চতুর্ভুজে কি কি জানতে হবে আমাদের? চতুর্ভুজের জানতে হবে পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ, এই তিনটে জিনিস জানতে হবে। ওকে, তাহলে পরিসীমার জন্য স্পেশাল কোনো কথা আমি তোমাদের বলবো না। চতুর্ভুজে আগে কি কি আছে সেটা দেখে নিই। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম, এই কটা আছে আমাদের চতুর্ভুজের মধ্যে। এই কটা জিনিসের সমস্ত কিছু আমাদের জানতে হবে। ওকে, দেখো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের প্রথম পরিসীমা, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আরে ভাই এত কঠিন কথা কেন? এটা 10 আর এটা 5 রয়েছে, তাহলে এটাও 10 আর এটাও 5 যোগ করে দাও। 10 5 15, 15 পার 10 কত হয়? 25, আর 10 এই জায়গায় 5 যদি এখানে যোগ করি তাহলে 30 হবে। এত সূত্র মনে রাখার কোনো দরকারই নেই।
বুঝলে কথাটা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি তুমি মনে রাখতে পারো তো খুব ভালো কথা, আর মনে না রাখতে পারলে শুধু যোগ করে দেবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমি আর তোমাদের কোনো প্রেশারাইজ করবো না, কোনো মাথা ব্যথাও আমি করবো না। চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। ক্ষেত্রফল রয়েছে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মনে রাখবে যখন কোনো আমরা নির্দিষ্ট শেপের কোনো জিনিসের ক্ষেত্রফল বের করি যার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফলের সূত্র সব সময়ের জন্য পাশাপাশি দুটো বাহুর গুণফল হয়। 90 ডিগ্রি কোণ থাকতে হবে কিন্তু মাঝখানে, না হলে হবে না কিন্তু। তাহলে পাশাপাশি দুটো বাহুর গুণফল হবে কিন্তু আমাদের। তাহলে এই জায়গায় আমাদের রয়েছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। এছাড়া রয়েছে আমাদের কর্ণ। কর্ণ মানে কি আমি সেটা একটু চিত্রে এঁকে দেখাই। কর্ণ মানে হলো এই জিনিসটা, সেটা আমাদের কি হবে? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কেন হবে যদি তোমাদের আমি বলি, তাহলে প্রথম পৃথাগোরাস বাবুর কথাটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো এইটার নাম কর্ণ, এটা তো আমাদের দৈর্ঘ্য আর এটা তো আমাদের প্রস্থ। তাহলে পৃথাগোরাস বাবু কি বলেছিল? যে এটা একটা সমকোণী ত্রিভুজের মতন বিহেভিয়ার করছে না? দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ যেটা থাকে তার স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমির স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। তাহলে সেই সূত্র থেকে আমরা কি বলতে পারি? কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা তিনজনের মধ্যে রিলেশন বলা যেতে পারে। সেখান থেকে কর্ণ কি বলা যেতে পারে? কর্ণ ইজ ইকুয়াল টু এ স্কয়ারটা ওইদিকে গেলে হয় রুট ওভার, তাই রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা অবশ্যই বলা যেতে পারে, তাই না? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো, খুব একটা কঠিন কথা নয় এটা কিন্তু। চলো এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো। এই জায়গায় বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 22 মিটার। তাহলে দৈর্ঘ্য কত মিটার বলেছে? 22 মিটার। প্রস্থ 15 মিটার। তাহলে প্রস্থ 15 মিটার বলেছে। ওই জমিটির পরিসীমা কত? তাহলে আমরা এই জায়গা প্রথম লিখি যে জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা। এই 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 যে জিনিসগুলো আমি লিখলাম না, এই জিনিসগুলো লেখার আগে প্রথম তুমি ডেটাটা লিখে নেবে। সব সময় যেন এটা মনে রাখবে, ডেটাটা কিন্তু লিখে নিতে হয়। যে জমিটির দৈর্ঘ্য, জমিটির দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত বলেছে? 22 মিটার। আর প্রস্থ, প্রস্থ ইজ ইকুয়াল টু কত বলেছে? 15 মিটার। এই ডেটাটা কিন্তু সবসময় যেন আগে লিখে নেবে তুমি, না হলে পরে কিন্তু অনেক সময় স্যার একটু মাতব্বরি করে খাতাটা কেটে দিতে পারে। তারপরে তোমার যে অঙ্ক করার দরকার সেগুলো তুমি করবে। অতএব জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা, পরিসীমা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? শুধুমাত্র যোগ করে দিতে পারি, এইটা 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 এটা যোগ। আর সূত্র কি শিখিয়েছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2 গুণ 5 আর 2 7, আর এখানে 2 এর একে 3 এত মিটার। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি 7 দুগুণ 14, 3 দুগুণ 6 এর একে 7। এই হয়ে গেল আমাদের জমিটির পরিসীমা। এরপর আমাদের কি বের করতে বলেছে? আবার বের করতে বলেছে জমিটির ক্ষেত্রফল কত হবে। তাহলে তোমরা বলো দেখি জমিটির ক্ষেত্রফল কি হবে? জলদি জলদি দ্রুত লেখো, দ্রুত লেখো। কি আগে লিখতে পারে? কি আগে লিখতে পারে? ক্ষেত্রফলের সূত্র কি শিখেছি আমরা মামনিরা? ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই তো শিখেছিলাম, এত বর্গ সেমি। যেহেতু এককটা এখানে সেমি দিয়েছে তাই সেমি লিখলাম। দৈর্ঘ্য বলেছে 22, প্রস্থ বলেছে 15, এত বর্গ সেমি। তাহলে এই জায়গা 15 দুগুণ 30 এর শূন্য, হাতে থাকে আমাদের 3, 15 দুগুণ 30 আর 3 33। তাহলে এটাই হলো কিন্তু আমাদের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। ওকে, তাহলে এইবার দেখো আমাদের এইখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে, কর্ণের দৈর্ঘ্য কত হবে? সেটা আমি এই সাইড দিয়ে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখে নিও। কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার মানে 22 এর স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে 15 এর স্কয়ার। তাহলে এই সাইডে কিন্তু বর্গ, বর্গ নয়, কর্ণেরটা দৈর্ঘ্য, সেক্ষেত্রে শুধুমাত্র সেমি হবে, সেমি লিখবে, কোনো বর্গ টর্গ লিখবে না কিন্তু। তাহলে এই রুট কিভাবে করব? 22 এর স্কয়ার হয় কত? 484, আর 15 এর স্কয়ার হয় 225। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যোগ করলে হয় 5 আর 4 9, হাতে থাকে আমাদের কত? কিছুই না, 8 আর 2 10 এর শূন্য, হাতে থাকে আমাদের কত? 1, 4 আর 2 6 এর একে 7। তাহলে এই হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য। এইভাবেই রেখে দাও, এটা যেহেতু সাধারণভাবে রুট করা যাচ্ছে না সেই জন্য এইভাবেই তুমি রেখে দাও, কোনো কঠিন ব্যাপার হবে না। ওকে, তাহলে বুঝে নিয়েছো নিশ্চয়ই তোমরা যে কর্ণ টর্ণ যা বলেছে সূত্র দিয়ে আমরা যদি বসিয়ে দিই কিন্তু কোনো টাফ ব্যাপার হবে না, ইজি, একদম সহজভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করে নিতে পারবো।
তাহলে চলো সামনের দিকে এগোই আমরা। এবার আমরা শিখবো বর্গক্ষেত্র সম্পর্কে। বর্গক্ষেত্র কি জিনিস? যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে সেটাই তো বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের কি কি আছে আমরা এক এক করে দেখে নিই। সর্বপ্রথম পরিসীমা। পরিসীমা মানে কি? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়। এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও হবে। তাহলে চারখানা এ আছে, তাই জন্য পরিসীমা মানে 4 গুণ বাহু। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। এরপর আমাদের কি রয়েছে নাকি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। বাহু স্কয়ার কেন? আমি একটু আগে তোমাদের বলেছিলাম মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থাকে তাহলে ক্ষেত্রফল মানে পাশাপাশি এই দুটো বাহুর গুণফল। তাহলে বাহু গুণ বাহু করলে বাহু স্কয়ার হয়, সেজন্য ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। এছাড়া রয়েছে কি কর্ণ। কর্ণ মানে বাহু রুট 2, মনে রেখে দেবে বাহু রুট 2। কেন? দেখো এই জায়গায় সেই একইভাবে যদি আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এটা যদি আমাদের কর্ণ ডায়াগোনাল ডি হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার মানে এ স্কয়ার আর প্রস্থ স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 2a স্কয়ার। তাহলে 2 তো রুটের বাইরে আসতে পারে না, তাই রুট 2 থেকে গেল আর বাহুটা শুধু বাইরে বেরিয়ে গেল, তাই জন্য রুট 2 ইন্টু বাহু বলা হয়। ওকে, তাহলে আমাদের বর্গক্ষেত্রে কিন্তু এই তিনটি মাত্র সূত্র আছে। এই তিনটি মাত্র সূত্র কিন্তু মন দিয়ে তোমরা দেখবে। লিখে নিয়েছো তো সবাই? চলো এবার আমরা সামনের দিকে এগোই তাহলে। চলো চটপট একটা অঙ্ক করে নিই আমরা। করবে তো সবাই আমার সঙ্গে? সবার করতে হবে কিন্তু। চলো, বলেছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 20 রুট 2 সেমি। তাহলে কর্ণ, ধরো আমি বর্গক্ষেত্রের নাম দিলাম এ বি সি ডি। তোমরা একটা এরকম চিত্র আঁকবে। তার কর্ণ, কর্ণ মানে এটা, এই কর্ণ বলেছে কত? 20 রুট 2 সেমি। তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? ধরি বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু এ সেমি। সবসময় যেন বাহুটাকে আগে একটু ধরে নেবে, তাহলে খুব সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি কর্ণের সূত্র রুট 2 ইন্টু বাহু। সেই কর্ণ বলেছে 20 রুট 2, দুদিক থেকে রুট 2 কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু 20 পেলাম। অতএব বর্গক্ষেত্রের বাহু কত পেলাম? তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু 20 সেমি পেলাম আমরা। তাহলে বাহু পেয়ে যাওয়া মানেই কি? পরিসীমা ক্ষেত্রফল সব এক এক করে বেরিয়ে যাবে দৌড়াতে দৌড়াতে, তাই না? তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু কি? 4 গুণ বাহু এত সেমি। এটা হলো পরিসীমার সূত্র। তাহলে 4 কুড়ি হয় 80 সেমি। আর ক্ষেত্রফলের সূত্র কি শিখিয়েছিলাম? ক্ষেত্রফলের সূত্র কি শিখিয়েছিলাম? বাহু স্কয়ার 20 গুণ 20, এককটা হলো বর্গ সেমি। এককটা কিন্তু বর্গ সেমি, এটার জন্য ভুল নয়। তাহলে 20 গুণ 20 মানে 400 বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের বর্গক্ষেত্রে যদি কর্ণ বলে দেওয়া থাকে তাহলে কর্ণ থেকে পরিসীমা ক্ষেত্রফল যা বলুক, সূত্র যা বলুক, সেই সূত্রের অ্যাপ্লিকেশনও আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি, তাই না? একদম সহজ জিনিস, খুব একটা টাফ কিন্তু নয়। তোমাদের তো আগেই বলেছি টেক ইট ইজি, সবসময় সহজভাবে কথাগুলো নেবে। তাহলে কি শিখতে পেরেছো তোমরা কমেন্টে জানাও সবাই। কেমন লেগেছে তোমাদের ক্লাসটা সেটাও জানাও। আমরা কিন্তু বসে থাকবো না, সবসময়ের জন্য স্মার্টলি সামনের দিকে এগিয়ে যাব। ওকে, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। আমি জানি আমার স্টুডেন্টরা অত সহজে ক্লান্ত হয় না, সবাই অনেক বেশি পড়াশোনা করতে চাই, অনেক বেশি শিখতে চাই আমার সঙ্গে। সবাই চলো সামনের দিকে এগোই। সামান্তরিক। আচ্ছা, একটা সামান্তরিক দেখো, এই একটা সামান্তরিক আছে মনে করো। সামান্তরিকের এই জায়গায় যে বাহুটা আছে না, এই বাহুটাকে মনে করো আমি এইটুকু কেটে দিলাম, অর্থাৎ এখান থেকে যে লম্ব এঁকেছি এইটুকু কেটে নিয়ে গিয়ে যদি এই জায়গা বসিয়ে দিই, তাহলে দেখো তো সামান্তরিকটার এইটুকু তো নেই। তাহলে সামান্তরিকটার সঙ্গে সঙ্গে একটা আয়তক্ষেত্রে কনভার্ট হলো না? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? যে নাকি আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে কোনটা? দৈর্ঘ্য মানে এইটা, আর প্রস্থ মানে কোনটা? এইটা। সরি, উল্টো বললাম। দৈর্ঘ্য মানে হলো এটা আর প্রস্থ মানে হলো এটা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে সেটা কনভার্ট হয়ে কি হচ্ছে? এইটুকু মানেই আমাদের এইটুকু, সেটা মানেই আমাদের এইটুকু। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে? এইটা হলো ভূমি আর এটাকে বলা হয় উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে পরিসীমা সম্বন্ধে আমি কিন্তু তোমাদের খুব বেশি কথা বলবো না, ক্ষেত্রফলটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখালাম, আর পরিসীমা মানে পরপর যোগ করে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে চলো, সামান্তরিকের কর্ণের স্পেশাল কোনো সূত্র আমি বলবো না তোমাদের, কারণ এই ক্ষেত্রে কিন্তু যদি সামান্তরিকটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র না হয় তাহলে তার কর্ণ বের করতে হলে আমাদের আলাদা অনেক সূত্র আছে, সেগুলো ইউজ করতে হবে, সেজন্য এটা বললাম না। চলো সামনের দিকে এগোই তাহলে।
পাশে যে সামান্তরিকটা আছে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে একদম এই জায়গায় বলেছে সামান্তরিকের ভূমি কত বলেছে সেটাকে লিখে নিই। সামান্তরিকের ভূমি ভূমি ইকুয়াল টু বলেছে কত 12 সেমি। আর উচ্চতাটা কত বলেছে, উচ্চতা ইকুয়াল টু 10 সেমি বলেছে। তাহলে আমরা এই জায়গায় কি পাবো, আমরা এই জায়গায় ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা এত বর্গ সেমি, তাহলে এটা গুণ করলে হয় 120 বর্গ সেমি। ওকে, চলো তাহলে সামনের দিকে এগোনো যাবে তো। একদম সহজ কথা, কোনো কঠিন কথা কিন্তু আমি বলিনি, সহজ কথা বলেছি। চাপ কেন নাও তোমরা, চাপ নেবে না। চলো সামনের দিকে এগোই। দেখো এরপরে আছে রম্বস। বর্গক্ষেত্রটাকে হালকা যদি একটু চাপ দেওয়া যায় তাহলে যেটা পাওয়া যায় সেটা হলো রম্বস। রম্বসেরও কিন্তু চারখানা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ওকে, এবং রম্বসের আরেকটা স্পেশাল প্রপার্টি কি আছে জানো, এর কর্ণগুলো যদি আমরা যুক্ত করে দিই তাহলে কর্ণগুলো যেখানে ছেদ করছে না সেখানে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ হয়। এটাও কিন্তু মনে রাখবে, এটাও অনেক সময় কাজে লাগে আমাদের। কর্ণগুলো যেখানে ছেদ করে সেখানে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে প্রথম রয়েছে কি, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে যদি কর্ণ রয়েছে, এই কর্ণ আর এই কর্ণের গুণফল, সেটার অর্ধেক যদি আমরা করি তাহলেই পাবো আমরা রম্বসের ক্ষেত্রফল। ওকে, যদি তোমাদের প্রমাণের দরকার হয় না তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে কিভাবে কি প্রমাণ হয় স্যার আমাদের জানিয়ে দিন, আমরা অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত যেহেতু আমি সূত্র নিয়ে আলোচনা করছি এই জন্য বেশি একটা প্রমাণের মধ্যে প্রবেশ করছি না। প্রত্যেকটা সূত্রের যদি তোমরা প্রমাণ চাও, যেগুলো আগেও শিখিয়েছি, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, তাহলে সেই বিষয়ে আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এই ক্ষেত্রে রম্বসের দেখো একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। একটি রম্বসের দুটি কর্ণ 16 সেমি আর 12 সেমি। তাহলে মনে করো এই যে একটা কর্ণ রয়েছে, এই কর্ণটা হলো 16 সেমি আর এখানে আরেকটা কর্ণ রয়েছে যার দৈর্ঘ্য হলো 12 সেমি। তাহলে তার ক্ষেত্রফল কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে এই জায়গায় লিখছি কর্ণদ্বয় 16 সেমি ও 12 সেমি এটা বলেছে। অতএব রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এত বর্গ সেমি, তাই না? তাহলে এটা 2 দিয়ে যদি এখানে কাটি এখানে হবে 8, তাহলে 8 বারং হয় 96 বর্গ সেমি। এই হয়ে গেল আমাদের রম্বসের ক্ষেত্রফল। সব থেকে সহজ জিনিস, এটা একদম কোনো চাপের ব্যাপারই নেই। জাস্ট দেখবে, সূত্র লিখবে, অঙ্ক শেষ, তাই না? তাহলে এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সেই জন্যই আমি সূত্র নিয়ে তোমাদের একটা ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে তোমরা সব সূত্র এক জায়গায় পাও এবং মনে রাখতে পারো। তাহলে চলো সামনের দিকে এগোই আমরা। দেখো এরপরে রয়েছে, তাহলে আমাদের আজ শেষ টপিক, অর্থাৎ যে আমাদের চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের শেষ টপিকটা হচ্ছে ট্রাপিজিয়াম। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এইটা আর এটা হলো সমান্তরাল বাহু। এটা যদি 10 সেমি 5 সেমি হয় এরকম তাহলে ওদের যোগফল নিতে হবে। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটা আছে সেটার গুণফল। তাহলে এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটাই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো সেটার একটা অ্যাপ্লিকেশন করি তাহলে। বলেছে আমি একটা চিত্র এঁকেছি যেটি ট্রাপিজিয়াম আকার, যার সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 12.2 সেমি, তাহলে এটা 12.2 সেমি এবং 8.6 সেমি একটা, এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 9.8। এটাও কিন্তু লম্ব দূরত্ব, একই ব্যাপার। এই জায়গা থেকে যে কোনো তুমি এইখান থেকে এটা নাও, সেটাও লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে সোজাসুজি দূরত্বটা। তাহলে তোমরা বলো তো আমার যে চিত্রটির আছে সেই চিত্রটির ক্ষেত্রফল কত হবে। আমি তো জানি আমার সমস্ত ছোট্ট স্টুডেন্টরা অনেক ব্রিলিয়ান্ট, ওরা আমার লেখার আগে সব লিখে নেয়। কি লিখবে এই জায়গায়, এই জায়গায় লিখবে সমান্তরাল বাহুদ্বয়ের মান, সমান্তরাল আগে ডেটা লিখে নিচ্ছি, সমান্তরাল বাহুদ্বয়ের মান 12.2 সেমি ও কত 8.6 সেমি এবং লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু 9.8 সেমি, তাই না? এটা তাহলে লিখে নিয়েছো। এরপরে লিখবো অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল
জ্যামিতির ক্ষেত্রফল। সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে 12.2 প্লাস 8.6 ইন্টু লম্ব দূরত্ব 9.8, আর ক্ষেত্রফলের একক হয় বর্গ সেমি। এই জায়গায় যেহেতু সেমি রয়েছে তাই সেমি দিলাম। তাহলে এটা হাফ ইন্টু 12.2 আর 8.6 যোগ করলে কত হয়? 6 আর 2 8, 8 আর 2 10 শূন্য, হাতে থেকে 1 আর এই জায়গা থেকে 2, তাহলে এটা রয়েছে 9.8। তাহলে আমরা এই দশমিক তুলে দিলাম, নিচে একটা 10, এই দশমিক তুলে দিলাম, নিচে একটা 10, 2 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে হয় কত আমাদের? 4 দুগুণ 8, হাতে থাকে 1, 18, 9 দুগুণ 18, তাহলে আলটিমেটলি পড়ে রয়েছে কত? 208 গুণ 49 বাই 100। তাহলে 208 গুণ 49 এখানে রাফ করে নিই, এই জায়গা উপরে করে নিচ্ছি। 208 গুণ 49, 9 দিয়ে করলে পরে 8 নং হয় 72, আর 9 দিয়ে করলে 9 দুগুণ 18, 4 দিয়ে গুণ করলে 4 8 32, আর 4 দুগুণ 8, তাহলে 2 9, এখানে থেকে 8 আর 3 11, 1 হাতে থেকে আমাদের 1, 8 আর 1 9 আর 1 10, তাহলে 10 1 9 2 রয়েছে, আর নিচে যেহেতু 100 রয়েছে তাই 2 ঘর আগে দশমিক বসাবো, কিন্তু এত বর্গ সেমি। তাহলে এটাই হয়ে গেল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। খুব টাফ নয় কিন্তু, একদম সহজ, শুধু সূত্রগুলো যদি মনে রাখতে পারো কোনো চাপের ব্যাপার হবে না, একদম সহজ জিনিস, তাই না? চলো সামনের দিকে এগোই আমরা তাহলে। দেখো এরপর কষ্ট হয়ে গেছে নাকি তোমাদের? আরে কষ্ট বলে কিছু আছে নাকি? সব সময়ের জন্য চেষ্টা করো, আগামী ভবিষ্যতে কিছু না কিছু হবে তোমাদের দ্বারা। আর কষ্ট হয়ে গিয়ে যদি তুমি ভাবো যে আর পড়ে কি হবে, রেখে চলে যাই সবকিছু, তাহলে শিখতে পারবে না কিছু, তাই না? চলো সামনের দিকে এগোই, খাতা পেন নিয়ে রেডি হও, জলদি রেডি হও। দেখো তাহলে আমরা শিখবো এবার বৃত্ত সম্পর্কে। ওকে, দেখো চটপট রেডি হও। এবার আমরা বৃত্ত সম্পর্কে শিখবো। একটা বৃত্ত, বৃত্ত জিনিসটা কি? এর একটা বিন্দু থাকে, এই বিন্দুকে কেন্দ্র করে বাইরে আরেকটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে বাইরে আরেকটা বিন্দু থাকে, সেই বিন্দুটা এরকম ভাবে ঘুরতে থাকে, কিন্তু দূরত্বটা সব ক্ষেত্রে সমান থাকে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু যদি সমুদ্রবর্তীতা বজায় রেখে একই সমতলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে যে চিত্রটা তৈরি হয় তাকে বলা হয় বৃত্ত। এই যে বিন্দু দুটো থাকে, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ওকে, আর এই বৃত্তাকার পথটাকে বলা হয় পরিধি। আর এই যে বৃত্ত রয়েছে, বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই তাকে বলা হয় জ্যা। আর সব থেকে বড় জ্যা যেটা, সেটা হলো কেন্দ্র দিয়ে গমন করে, তাকে বলা হয় ব্যাস। বৃত্তে এই কটা জিনিস আছে। যারা এই জ্যামিতি সম্পর্কে শিখতে চাও, আমার একটা জ্যামিতির সমস্ত কিছু সম্পর্কে অল অ্যাবাউট জিওমেট্রি বলে একটা ভিডিও দেখো, প্লে লিস্টে দিয়ে দেওয়া আছে। সেখান থেকে তোমরা একদম জ্যামিতির বিন্দু থেকে শুরু করে বিন্দু, রেখা, কোণ, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সম্পর্কে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি আলোচনা করেছি, এবং সেই সম্পর্কের সূত্রও কম বেশি বলেছি, তা দিয়ে কিছু অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সেটা তোমরা দেখে নিতে পারো, 2 ঘন্টা 10-15 মিনিটের একটা ভিডিও আছে, যারা শিখতে চাও সেটা তারা দেখে নেবে। ওকে, দেখো তাহলে বৃত্ততে আমাদের কি কি জানতে হবে? প্রথম পরিধি, পরিধি যেটা আমি বললাম, এই যে বাইরের বৃত্তাকার যে পথটা রয়েছে সেটা হলো পরিধি। তারপরে আছে ক্ষেত্রফল, তারপরে আছে আমাদের কি? তাহলে এই জায়গায় আমাদের পরিধি মানে 2 পাই আর, যেখানে আর কি জিনিস? আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তটা আছে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় আর। তাহলে পরিধির সূত্র হলো 2 পাই আর। তারপরে রয়েছে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। এখানে যে কথাটা আমাদের মনে রাখতে হবে, পাই ইজ ইকুয়াল টু কিন্তু 22/7। ওকে, পায়ের মান সবসময় মনে রাখবে 22/7। তাহলে বৃত্তের পরিধি মানে 2 পাই আর ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। ওকে, তাহলে দেখো একটা বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে 14 সেমি। সব সময় মনে রাখবে এই যে আর মানে কিন্তু ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, এটার জন্য মনে থাকে। বলেছে একটি বৃত্তের ব্যাস 14 সেমি। তাহলে এই জায়গা বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? অতএব বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 14/2 সেমি ইজ ইকুয়াল টু 7 সেমি, এইভাবে কিন্তু লিখতে হয়। ওকে, তাহলে বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর এর একক হয় সেমি। কেন? এটা দেখো দৈর্ঘ্য, জাস্ট একটা দৈর্ঘ্য, আর কোনো দিক যাচ্ছে না। যদি আমরা এক দিক সোজা বরাবর যাই সেটাকে শুধুমাত্র সেমি বা একক লেখে। যদি আমি এরকম ছুটতে পারি যে কোনো দিকে, কোনো একটা জায়গায়, সেটাকে বলা হয় ক্ষেত্রফল, সেক্ষেত্রে বর্গ সেমি লিখতে হয়। ওকে,
তাহলে এটা রইলো আমাদের 2 পাই r সেমি। তাহলে আমি এই জায়গায় মান বসিয়ে দেবো এক এক করে সবার। 2 রইলো, পাই মানে কত 22/7, আর r মানে কত বলেছে r মানে 7 পেয়েছি কিন্তু আমরা। 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণ কত হলো 44 সেমি। তাহলে এরপরে রয়েছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কত জানি, পাই আর এর স্কয়ার বর্গ সেমি। তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিলাম পাই মানে 22/7, আর আর মানে কত পেয়েছি আমরা 7 পেয়েছি কিন্তু। তাহলে 7 গুণ 7, এই 7 কেটে গেল, আর 7/22 গুণ করলে 154 বর্গ সেমি হয়। তাহলে এই হলো আমাদের বৃত্ত সংক্রান্ত অঙ্ক সূত্র। কিভাবে কি করলাম তোমরা দেখে নাও। তাহলে এক নজরে আমরা সমস্ত সূত্রগুলো আবার ব্যাক করে দেখছি কি কি সূত্র আমরা আজকে শিখলাম। প্রথম আমরা দেখেছিলাম 2D এর মধ্যে আছে ত্রিভুজ চতুর্ভুজ, ত্রিভুজে কি কি আছে চতুর্ভুজে কি কি আছে সেটা আমি দেখালাম, এবং বৃত্তে কি কি আছে সেটা দেখালাম। ত্রিভুজে কি কি শিখতে হবে আমাদের, পরিসীমা, ক্ষেত্রফল এবং মধ্যমা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখিয়েছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখিয়েছি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s মানে হলো অর্ধ পরিসীমা। এটা আবিষ্কার করেছিল কি হেরেন এবং ব্রহ্মগুপ্ত, তাই জন্য এটা হেরেনের সূত্র এবং ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদের কি শিখিয়েছি, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √অফ সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখিয়েছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের মধ্যমা সূত্র কি দেখিয়েছি, √3/2 ইন্টু বাহু। চতুর্ভুজের কি কি শিখিয়েছি, পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ। চতুর্ভুজে মোট আছে কি কি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং কর্ণ হলো √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ বাহু, ক্ষেত্রফল বাহু স্কয়ার এবং কর্ণ মানে বাহু ইন্টু √। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, আর পরিসীমা মানে তো বাহুগুলোর যোগফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। বৃত্তের ক্ষেত্রে আমরা কি কি শিখেছি, পরিধি এবং ক্ষেত্রফল। পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই r এবং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার, যেখানে পাই মানে 22/7 আর r মানে বৃত্তের ব্যাসার্ধ। এই কথাটা মনে রাখবে, r মানে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস নয় কিন্তু। তাহলে এই পর্যন্তই কিন্তু আমরা মোট শিখেছি। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে এর পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, পড়তে থাকবে এবং শিখতে থাকবে। টাটা সবাইকে, মা বাবাকে আমার ভালোবাসা দিও। চলো টাটা, বাই বাই।